সেখানে একজন মানে সরি মুসলিম মোর্চা আছে, সেই মুসলিম মোর্চার থেকে একজনকে পাওয়া গেল না। আমি প্রশ্ন, কাসেম আলীকে পাওয়া গেল না, মার্তুজা খাতুনকে পাওয়া গেল না, তারপরে যে শিক্ষক নেতা আলী 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 হোসেনকে পাওয়া গেল না, মাসুম আক্তারকে পাওয়া গেল না। এরা মুসলিমদেরকে প্রার্থী করবে না। ফলে এই অভিজ্ঞতাটা তো বিজেপিতে মুসলিমদের ভবিষ্যৎ খারাপ, সোজা কথা, ভীষণ খারাপ। বিজেপিতে কোনো মুসলমানদের ভবিষ্যৎই নেই, কারণ মুসলমানদেরকে ভিলেন বানিয়ে হিন্দু ভোটের পোলারাইজেশন করা হয়। মুসলমানরা এখানে হলো অ্যান্টিথিসিস, আর ওই অ্যান্টিথিসিসকে সামনে রেখে থিসিস তৈরি করা হয়, হিন্দু ভোটের পোলারাইজেশন করা হয়। ফলে খুব ভালো করে ইউসুফ পাঠানরা জানেন যে আগামী দিনে আমাদের বিজেপিতে ভবিষ্যৎ নেই। 29 লোকসভা নির্বাচনে আমাদের কোনো ভবিষ্যৎ নেই, আমরা বিজেপির টিকিট পাবো না। সেই কারণে মুসলিম যারা সাংসদ আছেন, সেই প্রত্যেক সাংসদই কিন্তু আমি লক্ষ্য করছি যে তারা ক্রমশ নিজেদেরকে স্পষ্ট করে ডিসঅ্যাসোসিয়েট করতে চাইছেন এনসিপিআই দল থেকে। তারা পরিষ্কার করে বলছেন যে আমরা এনসিপিআই দলেও থাকতে চাইছি না, আমরা এনডিএর শরিক হয়েও থাকতে চাইছি না। রচনা ব্যানার্জি বলছে আরো অনেক আসবে, আপনারা দেখুন, আপনারা গুনতে থাকবেন। সেটা হতে পারে। দেখো, তৃণমূল কংগ্রেসটা মারা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলতে চাইবেন, ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নেই। ধরো 5% 10% সমর্থক তো আর সরকার পাল্টাতে পারে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার অত্যন্ত দরদি কিছু সমর্থক থাকবেন, যার সংখ্যা 10-15% হবে, কিন্তু তা দিয়ে তো গেম চেঞ্জ করা যাবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গেম চেঞ্জার হতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেগেসি থেকে সরে আসতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে পরিষ্কার দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরাতে হবে। যদি না সরান, তাহলে আগামী দিনে এখানে কোনো ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসের এমএলএ বা এমপিদের নেই। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে লাইভ, স্যার, সেখানটাও তো যেতে হবে আমাদেরকে। মুখ্যমন্ত্রী লাইভ করছেন, বলছেন গৈরিকীকরণ চলছে, আইসি গিয়ে বলছে হয় বিজেপি হয়ে যাও, না হলে জেলে চলে যাও। স্যার বলছি, এই জিনিস তো তৃণমূল কংগ্রেসই শুরু করেছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই তো এই জিনিস শুরু হয়েছে। এই পুলিশ দিয়ে যে রাজনীতি করা, এটা কে শিখিয়েছে প্রথম আমাদের? না, এই পুলিশ দিয়ে রাজনীতি কিছুটা সিপিএমও ছিল, কিন্তু এতটা খুল্লা ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পুলিশটা পারিবারিক সম্পত্তি ভেবেছিল, পারিবারিক সম্পত্তি ছিল। মানে তৃণমূল কংগ্রেসের আমলে দিনের পর দিন দেখেছি এসপিরা ছিল হলো তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, প্রায় ব্লক সভাপতি ছিল আইসিরা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন পুলিশের গৌরীয়করণ নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে আমরা প্রশ্ন তুলবো যে আপনি কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে 15 বছর পুলিশটাকে ব্যক্তি পছন্দতন্ত্রে পরিণত করেছিলেন এবং নীল সাদা রঙের প্রভুতরী মানে দাসত্বে পরিণত করেছিলেন, এবং আপনার সবুজ রঙের রূপান্তরিত করেছিলেন তাদের। ফলে পুলিশ প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কখনোই নিরপেক্ষভাবে চলতে দেননি। কিন্তু এখানেই আমি তোমাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার রাজনীতিতে যত ঢুকবে, রাজ্যে কিন্তু বিরোধী পরিসরের অবস্থা খারাপ হবে। কেন আমি বলছি, এটা তো ঠিক যে যে পুলিশ প্রশাসনটা এই 3 মাসে উঠে আসছে, সেখানেও কিন্তু একটা গৌরীয়করণ ঘটছে, এটা বাস্তব। আমরা খুব স্পষ্ট করে তোমায় বলতে চাই যে তৃণমূলীকরণ যেমন হয়েছিল 15 বছর, আমরা এক্সপেক্ট করেছিলাম যে তৃণমূলীকরণ থেকে পুলিশ দূরে থাকবে, কিন্তু এই পুলিশের কিন্তু গৌরীকরণ যে ঘটছে কি করে বুঝবে তুমি? ধরো এই পর্যায়ে 100 জন তৃণমূল কাউন্সিলর তারা যথার্থ কারণেই ধরেছে যে তারা তোলাবাজি করেছে, কিন্তু বিজেপির হয়ে যারা তোলাবাজি করলো সেই সংখ্যাটা 450-র উপরে। আমাকে বলো কয়জন বিজেপির নেতা কর্মী তোলাবাজির জন্য ধরা পড়েছে? তার মানে পুলিশ শাসকের হয়ে একরকম অবস্থান নিচ্ছে আজকের দিনেও, আর বিরোধীদের জন্য আরেক রকম অবস্থান নিচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেসের কোনো নৈতিক অধিকার নেই এই সময়ে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করার।
মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা স্যার, বন্দ্যোপাধ্যায়ের কোনো অধিকারই নেই। কিন্তু আরেকটা জিনিস আমি এক সেকেন্ড, এটা আমি পরিষ্কার আবারও বলছি যে এই ৩ মাসে যে তোলাবাজি শুরু হয়েছে, সেই তোলাবাজিতে যত সংখ্যক বিরোধীদেরকে ধরা হয়েছে তার সামান্য ভগ্নাংশও বিজেপিতে যারা তোলাবাজি করলো তাদের কিন্তু ধরা হয়নি। ফলে শাসকের ক্ষেত্রে রীতি অনুসারে পুলিশ যেভাবে ছাড় দেয়, তৃণমূল এই বিজেপির আমলেও কিন্তু পুলিশ শাসকের জন্য একরকম আইন আর বিরোধীদের জন্য আরেক রকম আইন। এর ছবি কিন্তু আমি ধরা পড়ছে। আমরা আশা করব পরিবর্তন করবেন শুভেন্দু অধিকারী। যদি না করেন স্পষ্টভাবে বলবো যে এটা তৃণমূল কংগ্রেসের পার্ট 2। আর একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, বিরোধী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করে দিলেন, তার ওখানে দায়িত্ব শেষ? রোজ দেখছি ফেসবুক লাইভ, কোথায় আপনারা মাঠে ময়দানে নামছেন, মানুষের হাতটা ধরছেন, মানুষের পাশে থাকতেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি তো কোনো পয়সা নিইনি, আমি তো কোনো রয়্যালিটি এখনো পাইনি। আমি বলছি আপনি যদি কোনো দুর্নীতিতে যুক্তই নয়, আপনি কোনো রয়্যালিটি নিচ্ছেনই না, তাহলে আপনাদের পথে নামতে ভয় কিসের? আপনিই কেন পুলিশকে ভয় পাচ্ছেন? এই 15 বছর পুলিশকে তো আপনি ট্রিট করেছেন, তাহলে সেই 3 মাসের মধ্যে আপনি কেন শুধু ফেসবুকে বার্তা দিচ্ছেন এই হচ্ছে ওই হচ্ছে, নাকি 20টা ধর্ষণ হয়ে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো মহিলা, মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামতে পারছেন না কেন? প্রথম হলো আমি তো পয়সায় নেইনি, আমি তো বেতন নেইনি, অথচ আমি সারা পশ্চিমবাংলাকে দুর্নীতিগ্রস্ত করেছি। আমি তো শিক্ষকতার চাকরিতে দুর্নীতিগ্রস্ত করেছি, আমি মিউনিসিপ্যালিটি চাকরিতে দুর্নীতিগ্রস্ত করেছি, আমি বন সহায়ক কর্মচারী চাকরি বিক্রি শিল্প করেছি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মোস্ট করাপ্টেড চিফ মিনিস্টার ইন ওয়েস্ট বেঙ্গল ইজ মমতা ব্যানার্জি। কারণ আন্ডার হার লিডারশিপ এই এন্টার করাপশনটা হয়েছে। আজকে টুলু মন্ডলের বাড়িতে 220 কোটি টাকা পাওয়া যাচ্ছে, 215 কেজি সোনা, 246টা গাড়ি। ফলে টুলু মন্ডল তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে, তার প্রশাসনের ছত্রছায়া থেকে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন মানে ক্রোকোডাইল টিয়ার বা কুমিরের অশ্রু মতন বলেন যে আমি তো দুর্নীতিগ্রস্ত নই, আমি তো বেতন নিতাম না চিফ মিনিস্টার হিসাবে, আরে আপনার শাসনকালে দুর্নীতি হয়েছে। দুর্নীতির মানে পাহাড় তৈরি করেছেন আপনি, দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, বাঙালি জাতিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে আপনি ঢুকিয়েছেন একেবারে। ফলে আপনার মুখে এগুলো সাজেই না মমতা বন্দ্যোপাধ্যায়, দয়া করে আপনি এগুলো বলবেন না। আর এই যে পাবলিক তো জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতিগুলোকে আশ্রয় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নৈতিকতা হারিয়ে ফেলেছেন, কোনো নতুন করে প্রতিবাদ করার মতন তার সাহস নেই। কারণ যেখানেই যাবেন সেখানেই মানুষ আঙুল তুলে বলবেন আপনার শাসনকালে